নমস্কার, আমি ডক্টর সুমনা কুন্দগ্রামী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পিডিয়াট্রিক্স, কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজ আমি আপনাদের সাথে ডেঙ্গু নিয়ে কিছু কথা বলে এসেছি। ডেঙ্গু তো আপনারা এতদিনে সবাই জানেন যে একটা ভাইরাল রোগ, মশাবাহিত, মানে এডিস মশা এই রোগের বাহক, কিন্তু বেসিক্যালি এটা একটি ভাইরাল রোগ। সুতরাং ডেঙ্গু যে রোগের যে উপসর্গগুলি সেগুলো খানিকটা অন্য ভাইরাল রোগের মতোই। যেমন ধরুন জ্বর, এটা তো সবচেয়ে বড় একটি উপসর্গ, এবং খুবই বেশি জ্বর, মানে হাই গ্রেড ফিভার যাকে আমরা বলি, মানে 102, 3, 4 এরম ধরনের হাই ফিভার কিন্তু সাধারণত ডেঙ্গুতে হয় এবং সারা দিন ধরে থাকে, অনেক সময় নামতেই চায় না, বেসলাইন টাচ করে না। এবং মা বাবারা যেটা বলেন যে বারে বারে প্যারাসিটামল দিয়েও জ্বর কমানো যায় না। কিন্তু আমাদের বারবার একটা কথা এখানে মনে রাখা প্রয়োজন যে আমরা যেন জ্বরকে ভয় পেয়ে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো জ্বরের ওষুধ না দিই, এটা দয়া করে মনে রাখবেন। আজকাল বাজারে মেফেনেমিক অ্যাসিড, আইবুপ্রোফেন জাতীয় বিভিন্ন সিরাপ এসেছে এবং ব্যবহৃত হচ্ছে যথেচ্ছভাবে, সেগুলো কিন্তু একেবারে ঠিক নয়। সুতরাং শুধুমাত্র প্যারাসিটামল ব্যবহার করবেন জ্বরের ক্ষেত্রে, এবং জ্বর আস্তে আস্তে কমবে। এরকম নয় যে প্যারাসিটামল দিয়ে জ্বর কমছে না মানে সেটা প্যারাসিটামলের সমস্যা, সেটা ডেঙ্গু রোগের জন্য হচ্ছে। তাই আমরা যেন জ্বরকে ভয় পেয়ে অন্য ধরনের ওষুধ যেগুলো আমি বললাম সেগুলো না দিই, কারণ এই সব জিনিসগুলো দিলে, এই ওষুধগুলো দিলে কিন্তু মনে রাখতে হবে যে একটা তো গ্যাস্ট্রাইটিস হতে পারে, মানে অম্বলের প্রবণতা বেড়ে যাবে, তার থেকে বমির প্রবণতা বাড়বে, যেটা নাকি ডেঙ্গুকে আরও একটু ভয়ানক করে দিতে পারে। দ্বিতীয়ত প্লেটলেট, যেটা আমরা ভয় পাই, অনুচক্রিকা কমে যায় ডেঙ্গুতে, সেইটাও কিন্তু এই দুটির ব্যবহারে আরও একটু কমে যেতে পারে। সুতরাং দয়া করে শুধুমাত্র প্যারাসিটামল ব্যবহার করবেন, এটি সবচেয়ে বেশি নিরাপদ ডেঙ্গুর ক্ষেত্রে। এবার জ্বর ছাড়া আর কি হতে পারে? একটু সর্দি ভাব ইত্যাদি তো হতেই পারে, সেটা খুব একটা বড় নয় কিন্তু হতে পারে। এরকম নয় যে ডেঙ্গুতে কখনো সর্দি ভাব বা সর্দি কাশি হবে না। যেটা খুব প্রধান একটা সিমটম এবং খুব গুরুত্বপূর্ণ উপসর্গ যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে গায়ে ব্যথা, মানে মাসেল পেন, পেশিতে ব্যথা। এবং সেটা এতটাই ভয়ানক হয় যে প্রায় উঠতে পারে না ছেলেপিলেগুলো, মানে রোগীরা একেবারে যাকে বলে বিছানার সাথে মিশে থাকে, এবং এতটাই গায়ে পায়ে ব্যথাটা বেশি হয় যে তারা প্রচণ্ড অসুস্থ বোধ করে। এবং মনে রাখতে হবে চোখ, এমনকি চোখের মাসেলটাও এতে কিন্তু অ্যাফেক্টেড হয়। সুতরাং চোখ অনেক সময় ঘোরালে, আইবলটা যখন আমরা ঘোরাই তখনও অনেক সময় দেখা যায় প্রচণ্ড ব্যথা হয়। সুতরাং চোখে ব্যথা হওয়াটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ উপসর্গ যেটা আমাদের মাথায় রাখতে হবে। আর কি হতে পারে? এছাড়া কিন্তু বমি, বারংবার বমি হওয়া, ওই যে বললাম গ্যাস্ট্রাইটিস বা অম্বল তার জন্য, এবং পাতলা পায়খানা মানে লুজ মোশন, এটাও কিন্তু যে কোনো ভাইরাল রোগের মতো ডেঙ্গুরও একটা গুরুত্বপূর্ণ উপসর্গ। তাহলে যদি আমি সব মিলিয়ে একটা সামারাইজ করি, তাহলে জ্বর, একটু আধটু সর্দি কাশি, প্রচণ্ড গায়ে হাতে পায়ে ব্যথা বা মাসেলে ব্যথা, চোখ ঘোরালে চোখে ব্যথা, বমি এবং মোটামুটিভাবে পাতলা পায়খানা, এগুলো হচ্ছে ডেঙ্গুর কমন সিমটম। এ তো হলো উপসর্গ। এবার আপনি বুঝবেন কি করে যে এটা অন্য ভাইরাল অসুখ না ডেঙ্গু? দেখুন, সত্যি কথা বলতে কি যে আজকাল যদিও আমরা বলি সারা বছর সজাগ থাকুন, ডেঙ্গু মশা যে কোনো সময় আপনাকে কামড়াতে পারে এবং যে কোনো বছরে যে কোনো সময় ডেঙ্গু হতে পারে, তবুও এই বর্ষার সময়টা কিন্তু যেহেতু জল জমার প্রবণতাটা বেশি থাকে, চান্সেস বেশি থাকে, সুতরাং এই সময় ন্যাচারালি ডেঙ্গুর ব্রিডিংটাও বেশি হয় এবং ওই মশার ব্রিডিংটা এবং ডেঙ্গুর রোগের প্রকোপটাও বেশি দেখা যায়। তো এবার আমরা যেটা বলবো যে এইটা হলে আপনারা কি করবেন, প্রথমত প্রথম দু একদিনে হয়তো আপনি বুঝতে নাও পারতে পারেন, কিন্তু তবু আমি বলবো কিছু কিছু জিনিস একটু লক্ষ্য রাখবেন। যেমন যেটা বললাম, প্রচণ্ড যদি পেশিতে ব্যথা হয়, হাতে পায়ে ব্যথা হয়, তাহলে কিন্তু এটা ডেঙ্গুর একটা ইম্পর্টেন্ট সিমটম হতে পারে। সুতরাং দেরি করবেন না সেক্ষেত্রে ডাক্তারকে দেখাতে। আর কি, আর যেটা বুঝবেন যেটা অন্য ভাইরাল রোগ নয়, যে সেখানে হয়তো সর্দি কাশিটা অত বড় করে দেখা দেবে না, হয়তো গায়ে হাত পায়ে ব্যথা এবং জ্বরটাই একটা খুব বড় সমস্যা। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে র্যাশ। এই র্যাশটা নিয়ে একটু বলতে চাই, এই র্যাশটা খুব গুরুত্বপূর্ণ। এই র্যাশটা কখনো প্রথম থেকে শুরুর সময় একটু হামের মতো গুড়ি গুড়ি লাল লাল র্যাশও হতে পারে, বা যেটা ইউজুয়ালি হয় যে সারা গাটা লাল ভেলভেটের মতো হয়ে গেছে। মানে আপনি যদি গায়ের অংশে কোনো একটা চামড়ার অংশে চাপ দিয়ে দেখেন হাত দিয়ে, তাহলে আমরা বলি ব্ল্যাঞ্চ করছে, মানে ওই জায়গাটা হঠাৎ সাদা হয়ে যাবে।
ঠিক আছে, সুতরাং এটাকে বলে ব্লাঞ্চিং র্যাশ। এইটা কিন্তু খুব ডেঙ্গুর খুব একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, মানে এটা বুঝিয়ে দেবে যে এটা ডেঙ্গু হলেও হতে পারে। সুতরাং গাটা লাল একটা ভেলভেটের মতো র্যাশে ভরে যাবে, এবং এই ক্ষেত্রে দেখা যায় ইউজুয়ালি বাচ্চাদের চোখ মুখগুলো একটু ফুলে যায়, একটু যেন ফোলা ফোলা ভাব, পাফিনেস যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু একটু লক্ষণীয়। এইগুলো দেখলে কিন্তু আমার মনে হয় আপনারা বিলম্ব না করে আপনারা তৎক্ষণাৎ ডাক্তারকে দেখিয়ে নেবেন যে ডেঙ্গুর উপসর্গ নয়তো এটা কিন্তু খুব জরুরি, মনে রাখবেন এটা। এবার ধরুন ডেঙ্গু হলো, ডাক্তার বললেন যে যদি ডাক্তার দেখান তাহলে ডাক্তার বলবেন নিশ্চয়ই যে রক্ত পরীক্ষা করাতে। সুতরাং রক্ত পরীক্ষা ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না যে ডেঙ্গু হয়েছে বলে 100% শিওর হয়ে বলতে পারবো না। সুতরাং ডেঙ্গুর মতো রোগ যেখানে এতটাই গুরুত্বপূর্ণ এবং ফেটাল হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রক্ত পরীক্ষা করিয়ে নিতে হবে। তা রক্ত পরীক্ষা মানে তো দুটো জিনিস হয়। ধরুন যারা একটু দূরে গ্রামে গঞ্জে আছেন, যেখানে সবসময় বড় বড় ল্যাবরেটরি পাওয়া যায় না, অনেক সময় সেসব জায়গায় NS1 কিট থাকে, ডেঙ্গু কিট, সেখানে কিন্তু সেগুলো কিনে সহজেও করা যায়। সেটা একটা প্রথম 2-3-4 দিন, যে মানে উপসর্গ শুরু হওয়ার প্রথম 2-4 দিনের মধ্যেই এটা করলে রোগ ধরা পড়তে পারে। আর এছাড়া তো রক্তে, যেটা ব্লাডে আমরা ল্যাবরেটরিতে গিয়ে NS1 এলাইজা টেস্ট করি, সেটাতেও খুব ভালোভাবে প্রথম 4-5 দিনের এই রোগের জীবাণু পাওয়া যেতে পারে এবং ডেঙ্গু ধরা যেতে পারে। আমরা তো 1-2 দিনেও এটা ধরে ফেলতে পারি, কিন্তু ধরুন যদি 4-5 দিন হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ডেঙ্গু IgM বা IgG অ্যান্টিবডি বলে এই রক্তের পরীক্ষাটা করিয়ে ডেঙ্গু রোগটা ধরতে হয়। ডেঙ্গু ধরা পড়ার পরেই যেটা আমি সবসময় সবাইকে বলি যে প্যানিক করবেন না। দেখুন ডেঙ্গু যদিও ভাইরাল রোগ এবং এর কোনো চিকিৎসা সেভাবে নেই, কিন্তু তার মানে এই নয় যে ডেঙ্গু সারে না। সাধারণত ডেঙ্গুর জ্বর তো 4-5 দিন বা 6 দিনের মধ্যে কমে যায়, এবং সার্বিকভাবে দেখা যায় বেশিরভাগ রোগী সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ডেঙ্গুর জটিলতা কিছু হয় যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং জানা খুব দরকার, সেগুলো সম্বন্ধে আমি পরে বলছি। ডেঙ্গু ধরা পড়ার পর আপনি তাহলে কি করবেন? বাচ্চাকে বাড়িতে রাখবেন না তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে হবে? অনেক সময় বাচ্চাকে দেখে, রোগীকে দেখে ডাক্তাররা বলে দিতে পারেন যে ঠিক আছে এখন আপনি বাড়িতে রেখেই তার চিকিৎসা করতে পারেন, জ্বরের ওষুধ দিন। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ডভাবে তাকে হাইড্রেশন দেখতে হবে, মানে তাকে জল, ORS এবং যে কোনো ফ্লুইড খাওয়াতে হবে, জলীয় জিনিস। যেমন ধরুন আমরা বলি কমনলি জল, ORS ছাড়া আপনি ডাবের জল, স্যুপ, ডালের জল, এগুলো যতটা পারবেন বেশি বেশি করে দেবেন। কিন্তু কখনো বেশি ধরুন এই মিছরির জল, গ্লুকন ডি, এই ধরনের বেশি মিষ্টি জাতীয় কোনো সুগারি সলিউশন কিন্তু তাকে দেবেন না, তাতে ডিহাইড্রেশন ঠিক হবে না, বরং একটু বাড়তে পারে। সুতরাং ইম্পর্টেন্ট ফ্লুইডগুলো হলো ORS, প্লেন জল এবং বাকি যেগুলো বললাম। মনে রাখবেন বারংবার তাদের এটা খাইয়ে যেতে হবে সারাদিন ধরে। হতে পারে তারা অন্য কিছু খেতেই পারছে না, কিন্তু প্যারাসিটামল দেওয়ার সাথে সাথে বা বমির ওষুধ বা র্যাশের চুলকনির জন্য একটু অ্যান্টি অ্যালার্জিক কিছু ডাক্তার দিতে পারেন। এগুলোর সাথে সাথে কিন্তু যেটা করতে হবে, বারংবার তাকে জল খাইয়ে যেতে হবে এবং পেচ্ছাপ হচ্ছে কিনা, মানে ইউরিন ঠিক হচ্ছে কিনা, এটা বারবার দেখতে হবে। এটা হচ্ছে আপনার প্রাথমিক কাজ যদি বাচ্চা বাড়িতে থাকে। এবার যদি সম্ভব হয় ডাক্তার হয়তো বলবেন যে বাচ্চাটার কিন্তু মাঝে মধ্যে কয়েকটা ব্লাড টেস্ট করে মনিটরিং করতে হবে। এবার মনিটরিং করার জন্য সবসময় যে আজকাল আমাদের অনেক সুবিধে হচ্ছে, সবসময় যে হাসপাতালে ভর্তি করতেই হবে এমনটি নয়। অনেক সময় ল্যাবরেটরি থেকে লোকজন, টেকনিশিয়ানরা এসে রক্ত টেনে নিয়ে যান। এক্ষেত্রে একটা কথা আবার বলার খুব প্রয়োজন বোধ করছি, আমরা খালি মনে করি যে প্লেটলেট টেস্ট করালেই বোধহয় আমাদের কাজ হয়ে গেল, সেটা কিন্তু খুব ভুল। প্লেটলেট ফল করতে একটু সময় লাগে এবং প্লেটলেটই একমাত্র জিনিস নয় যেটা আমরা দেখি ডাক্তার হিসেবে, আমাদের কতগুলো জিনিস দেখতে হয়। সেই জন্য যেটা বলবো যে শুধুমাত্র প্লেটলেট টেস্ট করিয়ে রাখছেন বাড়িতে এবং ডাক্তারের কাছে গেলেন না, এটা কিন্তু করবেন না। ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু বাচ্চার পালসটি হাতে ধরে দেখেন যে পালসের ভলিউম ঠিক আছে কিনা এবং তার সার্বিকভাবে তার হাইড্রেশন, তার শরীরটা ডিহাইড্রেটেড হয়ে যায়নি তো। কারণ ডেঙ্গু রোগের একটা ইম্পর্টেন্ট জটিলতা হচ্ছে ডিহাইড্রেশন হয়ে যাওয়া এবং সেখান থেকে শক হয়ে যাওয়া। শক মানে এতটাই যদি ডিহাইড্রেশন হয় যেখানে আমাদের শরীরের জলের ভাগটা কমে গেল এবং অন্য জায়গায় জলটা জমে গেল, তাহলে কিন্তু এই বাচ্চাটি ডিহাইড্রেশন এবং সেখান থেকে শকে চলে যেতে পারে, যেটা নাকি খুবই ফেটাল হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা আমাদের মনে রাখতে হবে।
সুতরাং আমরা সর্বদা সচেতন থাকবো, এটাই আমার বলার। এবার ধরুন কিছু কিছু ক্ষেত্রে যদি একটু আপনারা দেরি করে ডায়াগনোসিস হয়ে থাকে, ডাক্তারবাবু কিন্তু বলতে পারেন যে বাচ্চাকে হাসপাতালে ভর্তি করুন। হাসপাতালে ভর্তি করার কথা বললেই সাধারণভাবে মা বাবারা একটু ভীত হয়ে যান, কিন্তু মনে রাখবেন অনেক সময় হাসপাতালে ভর্তি হলে যেটা খুব ভালো হয় সেটা হচ্ছে ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশনটা, মানে তার যে স্যালাইন দিয়ে তার যে শরীরের হাইড্রেশন স্টেটাস বা সারাক্ষণে যে জলের পরিমাণ সেটা এত সুন্দর করে মনিটর করা সম্ভব যে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্সটা অনেক কমে যায়। বাচ্চা সেক্ষেত্রে সারাক্ষণ ডাক্তারের যে সুপারভিশনে থাকে এবং সেখানে মাপ করে কতটা তাকে ফ্লুইড দিতে হবে, কতটা স্যালাইন দিতে হবে, সেটা কিন্তু সারাক্ষণ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটা হাসপাতালে ভর্তি করার একটা অ্যাডভান্টেজ। এবং সেখানে সর্বক্ষণ ব্লাড প্রেশার মাপা হয় এবং এই যে রেগুলার ব্লাড টেস্টের কথা আমি বলছিলাম, যে প্লেটলেট বা অনুচক্রিকাটা দেখা এবং পিসিভি বা হেমাটোক্রিট, এইটা একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, প্লেটলেটের থেকেও অনেক গুরুত্বপূর্ণ এটা দেখা। সেটা দেখা হয়, এটা দেখলে বোঝা যায় যে বাচ্চার শরীরে কতটা ডিহাইড্রেশন আছে বা হিমো কনসেন্ট্রেশন হচ্ছে কিনা, মানে রক্তটার থেকে জলভাবটা কমে গিয়ে শুকিয়ে গেছে, রক্তটা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে কিনা, এটা দেখার জন্য পিসিভি বা হেমাটোক্রিট এই জিনিসটা মাপকাঠিটা দেখা হয়। সুতরাং এই দুটো জিনিস কিন্তু মাপার জন্য অনেক সময় ডাক্তারবাবুরা বলতেও পারেন যে রক্ত পরীক্ষা করুন বা হাসপাতালে ভর্তি করুন। এবার একটা খুব জরুরি জিনিস আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে পেঁপে পাতার রস বাচ্চাকে খাওয়াবো কিনা। দেখুন, আমরা দুটো জিনিস বলবো যে এগুলো তো ভেষজ জিনিস, এখন এগুলো নিয়ে বিরাট একটা পরীক্ষা নিরীক্ষা বা রিসার্চ এই মুহূর্তে হয়নি, কিছু কিছু হয়েছে, অস্বীকার করব না। কিছু কিছু এশিয়া থেকে কিছু কিছু রিপোর্ট হয়েছে, দেখা গেছে যে এই রসটি খাওয়ালে নাকি প্লেটলেট কাউন্ট বেড়ে যায়। তবে আমি বলবো যে সবসময় এরম ভাববেন না যে ওইটা খাওয়ালেই আর ডেঙ্গুর আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। সবচেয়ে জরুরি কিন্তু বারবার মনে রাখবেন ফ্লুইড বা জল এবং জলীয় জিনিস খাওয়ানো, মনিটরিং, রক্ত পরীক্ষা করা, এবং তার সাথে যদি মনে করেন ওটা দেওয়া যেতে পারে দেবেন, কিন্তু শুধুমাত্র পেঁপে পাতার রসের উপর ভরসা করে বাচ্চাকে ফেলে রাখবেন না, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। এবার জটিলতার কথা যে বলছিলাম সেটা একটু জানা দরকার, যে ধরুন আপনি বাচ্চাকে বাড়িতেই রেখেছেন, রেগুলার মনিটরিং করছেন, কিন্তু কি কি জিনিস দেখলে, কোন কোন উপসর্গ দেখলে তৎক্ষণাৎ বাচ্চাকে নিয়ে যেতে হবে ডাক্তারবাবুর কাছে বা হাসপাতালে, সেগুলো জানা খুব জরুরি। যেমন আমি এক্ষুনি বলছি বারবার করে, ডিহাইড্রেশন। যদি দেখেন বাচ্চার একদম ইউরিন করছে না, পেচ্ছাপ কমে গেছে বা প্রচণ্ড ফুলে গেছে, তার চোখ মুখগুলো খুব ফুলে গেছে এবং সে একেবারে যাকে বলে নেতিয়ে পড়েছে, যাকে আমরা বলি লেথার্জিক হয়ে গেছে, একদম উঠতেই পারছে না এবং বারংবার বমি করছে, যে এমন বমি করছে যে সে ওআরএস দিলে বা কোনো জল দিলে খেতে পারছে না, তাহলেও কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এটা একটা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অন্যতম ইম্পর্টেন্ট কারণ। আরেকটি কি, যদি বাচ্চার জন্ডিস হয়ে যায়, যেটা নাকি এই ডেঙ্গু রোগে হতে পারে, লিভারটা অ্যাফেক্টেড হয় অনেক সময়, জন্ডিস হয়ে যায়, বা দেখছেন যে এতটাই বাচ্চা, যেটা বলছিলাম যে ফুলে গেছে, যে তাকে দেখতে অন্যরকম লাগছে, সুতরাং সেটা হলেও কিন্তু বুঝতে হবে যে একটা খুব সিভিয়ার ধরনের ডেঙ্গু হয়েছে। আরেকটা কি, আমরা বলি ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোম, হেমোরেজিক ফিভার, মানে যেখানে হেমারেজ মানে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, সেটা মানে হচ্ছে খুবই সিভিয়ার ধরনের ডেঙ্গু হয়েছে। রক্তক্ষরণ কেন শুরু হলো? ওই যে বললাম প্লেটলেট বা অনুচক্রিকা, যেটা নাকি ক্লট তৈরিতে সাহায্য করে, সেইটা যদি কমে যায় শরীরে, তাহলে কিন্তু রক্তক্ষরণের প্রবণতাটা বা ব্লিডিংয়ের সমস্যাটা বেড়ে যেতে পারে। সুতরাং হঠাৎ করে যদি দেখেন বাচ্চার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে বা কাশতে গিয়ে রক্ত বেরোচ্ছে বা বমির সাথে রক্ত বেরোচ্ছে, তাহলে তৎক্ষণাৎ দেরি না করে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন। তা আমার মনে হয় আমি উপসর্গ, কি করে রোগ নির্ধারণ হবে এবং রোগের মোটামুটি চিকিৎসা এবং জটিলতাগুলি সম্বন্ধে আলোচনা করলাম। আর যেটা আমার সার্বিকভাবে বলার, যে সব সময় যেমন বলি যে সাধারণত ডেঙ্গুর সব বাচ্চারাই সময়ের সাথে সাথে ভালো হয়ে যায়, কিন্তু আপনাদের কাজ হচ্ছে যে এই যদি কারোর ডেঙ্গু হয়, তাহলে আপনারা আপনাদের আশেপাশের যে পরিবেশটা সেইটা নিয়ে আরও একটু সচেতন হন, যে বাচ্চাটা ডেঙ্গু কেন হলো, নিশ্চয়ই আমার আশেপাশের পরিবেশে মশার ব্রিডিংটা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের সচেতন হতে হবে। এবং আমরা আর কি করতে পারি এটা যাতে না হয় বা প্রিভেন্ট করার জন্য, সেটা আমাদের জানতে হবে। অবশ্যই পুরসভাকে খবর দেবেন, যদিও ওনাদের এটা কাজ, ওনারা এসে জেনে নেন যে কার কার ডেঙ্গু হয়েছে বাড়িতে, এবং সেজন্য তারা নিশ্চয়ই আশা করি ব্যবস্থাও নেন। তবু
আমরা আমাদের নিজেদের মতো করে আমাদের বাড়ির আশেপাশটা চারপাশটা সবসময় যেন পরিষ্কার রাখবো, এই ভাবনাটা নিয়ে চলি। কোনো রকমের এই যে বলি না, কোনো কন্টেনার, প্লাস্টিকের কৌটো, খালি ঢাকনা, নারকোলের খোলা, টবের যে প্লেটে টবটা থাকে সেইগুলো, যেখানে অল্প অল্প ছোট জায়গায় জল জমতে পারে, বিশেষ করে বৃষ্টির জল বা আমরা যখন টবে জল দিই, বা ছোট ছোট বোতল, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা যেখানে নাকি এই মশাগুলো ব্রিড করে এবং তার থেকে ডেঙ্গু ভাইরাস ছড়াতে পারে। সুতরাং এই রকম ধরনের কোনো জিনিস দেখলে আপনারা তৎক্ষণাৎ সেটা দূরে ফেলে দিন, সরিয়ে ফেলুন, পরিষ্কার রাখুন। এছাড়া সবসময় আমি বলবো মশারি টাঙিয়ে শোন এবং ছোট বাচ্চাদের ফুল হাতা জামা প্যান্ট পরে নিচে খেলতে পাঠান। যদি পসিবল হয় কোনো এই যে রোল অনস টাইপের যেগুলো আজকাল পাওয়া যায় বাজারে, যেগুলো সেফ, সেগুলো লাগানো যেতে পারে এবং ভালো কোম্পানির কিছু নিশ্চয়ই প্রোডাক্ট আছে, সেগুলো আপনারা লাগাতে পারেন। খুব ছোট বাচ্চাদের আমি স্কিনে ডিরেক্টলি রোল অন লাগাতে না করব, তাদের ক্ষেত্রে আপনারা আমি বলবো যে ফুল হাতা জামা প্যান্ট পরাবেন এবং যদি পসিবল হয় ওই প্যাচ পাওয়া যায়, মস্কিটো প্যাচ, সেগুলো তাদের জামার ওপরে, কাপড়ের ওপরে লাগাতে পারেন। মানে ডাইরেক্টলি স্কিনের ওপর ছোট বাচ্চাদের, বিশেষ করে 1 বছরের নিচে বাচ্চাদের কিছু না লাগানোই ভালো। মস্কিটো রিপেলেন্ট যেগুলো বাজারে আজকাল অ্যাভেলেবল আছে, নাম বলছি না সেগুলো আপনারা দেখুন লাগাতে পারেন, অনেক জ্বালাতে পারেন, কিন্তু একেবারে খুব সামনাসামনি, মানে শিশুদের একেবারে নাকের কাছে না রাখাই ভালো, কারণ সব কিছুই তো তাদেরও কিছু ক্ষতিকারক দিক আছে। তবুও আমরা চেষ্টা করব যতটা সম্ভব মশার থেকে বাঁচতে আমাদের যতটা ভীষণভাবে সচেষ্ট হতে হবে। মানে আমাদের মনে মনে ভাবতে হবে যে আমরা জানলাটা দুপুরবেলার পরই বন্ধ করে দিই, আমাদের আশেপাশে জল জমে থাকলে সেটা পরিষ্কার করে নিই, দরকার হলে পুরসভাকে খবর দিই, ফুল হাতা জামা প্যান্ট পরে বাচ্চাদের খেলতে পাঠাই, বা কোনো স্কুলে গেলে কখনো তারা বা কোনো ক্লাসে গেলে তাদের সেরম ধরনের জামা কাপড় পরে পাঠাই, রোল অন লাগানো, মস্কিটো প্যাচ লাগানো এবং মশারি টাঙিয়ে শোয়া ইত্যাদি যদি আমরা করতে পারি, খুব সচেষ্ট হই, তাহলে অন্তত মশার কামড় থেকে আমরা নিশ্চয়ই রক্ষা পাবো এবং ডেঙ্গু থেকে আমরা বাঁচতে পারবো। যেমন এখন সবাইকে বলা হয় যে সারা বছর সজাগ থাকুন এবং সচেষ্ট থাকুন, এবং এই যে আমার আজকের আমি যেটা বললাম, আশা করি আপনারা সবাই শুনবেন এবং বুঝবেন যে ডেঙ্গু হলেই ভয়ের কিছু নেই, ডেঙ্গুর চিকিৎসা যেমন সেরকম কিছু নেই, কিন্তু ডেঙ্গু সেরে যায় ভালোভাবে। বাচ্চাকে যদি আপনারা ফ্লুইড খাওয়ান এবং তার মনিটরিং করেন, রক্ত পরীক্ষা করে, এবং সঠিক সময় ডাক্তারবাবুর পরামর্শ নেন, তাহলে নিশ্চয়ই ডেঙ্গু থেকে আমরা সুস্থ হয়ে যাব এবং ডেঙ্গু রোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো। ধন্যবাদ।